ছেলের অন্নপ্রাশন করতে এত ঝঞ্ঝাট পথ হবে তা আমি কি ছাই জানতাম? সকাল থেকে বাজারে ছুটে বেড়ানো। সত্যি রবি, তুমি যদি এসে সাহায্য না করতে সত্যিই আমি পেরে উঠতাম। কি যা বলো তার কোনো ঠিক নেই। তোমার কাজ সে কি আমার কাজ নয়? তাছাড়া চোখের উপর কোনো প্রাণে পেয়ার কষ্ট দেখলেই কেউ কি চুপ করে থাকতে পারে? তুমি কত ভালো। সেটা অবশ্য তোমার কাছে, তোমার স্বামীর কাছে নয়। আমি বেশ বুঝতে পারি তোমার আমার এই আবাদ মিলামেশা মোহিত বাবু মোটেই পছন্দ করে না। ওই পোস্ট অফিসে কিছুই যায় আসে না। তাছাড়া আধুনিকা স্ত্রী চাহিদা মেটাবার ক্ষমতা যার নেই সে পতিত্বের দাবি করতেই পারে না। জানো, ভালো না লাগলে তাকে নীরবে এভাবেই সব সহ্য করতে হবে। এই ধারণা কেন জানি তোমার উপর আকর্ষণ আমাকে পাগল করেলেও নিরুপায় হয়ে আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়। তাই বলে কি তোমার উপর আমি রাগ করে থাকতে পারি? আচ্ছা দীপালি, এই মধুময় মিলনের সময় যদি একটা গান হয় তাহলে কেমন হয়? হয় নাকি? এক্ষুনি তোমার বন্ধু এসে পড়বে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ফিরবে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাত দুটি ধরেছি তোমার, মানবো না কোনো বাধায়া, শুনবো না কোনো কথা যে আর মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, শুনবো না কোনো কথা আর মানবো না কোনো কথা যে আর মন্দ বলুক সমাজ। তুমি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হয়েছে? সত্যি দীপালি, যতই তোমাকে দেখছি ততই আমার মনে হচ্ছে তোমার অন্তরটা ব্যথার অন্ধকারে ভরা।
সত্যি তাই। তাই তো দীপালির মতো আলোকিত করতে চাই আর এই জীবন। ভোগ বিলাসের মাঝ থেকে আধো নিভু নিভু হয়ে সে জ্বলতে চায় না। সেই জন্যই তো দীপালির আলোকমালা উজ্জ্বল করতে এই রবির আবির্ভাব। তাই তো এই দীপালি আজ ধন্য রবি। দীপালি যৌবনে তুমি সার্থক পুরুষ। আমার নারী জীবনটা তুমি সার্থক করে দিয়েছো। তাই তোমাকে আমি আমার এই প্রেমের জোয়ারে ভাসিয়ে এই শূন্যতার হাত পেতে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে তো নেই, যেন দুয়ারে খুলে দিয়েছ, অঞ্জলি ভরে দিয়েছ। তুমি তুমি এই রবির জীবনে এক আরাধ্য প্রতিমা। তোমার প্রেম তরঙ্গে দোলা দিতে দিতে আমাকে নিয়ে চলো কোনো এক নিভৃত কুঞ্জে, যেখানে কেউ থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আর দীপালি, দীপালি আর রবি। চলো সিনেমায়, একটা ভালো হিন্দি সিনেমা আছে, চলো দেখে আসি। এসো। ঠিক আছে চলো, তাই তো বলি। মোহিত, শুনলি? সব শুনলি তো বাবা? হ্যাঁ মা, শুনলাম, দেখলাম। নিজের চোখেও তো দেখলি। দেখলাম। এরপর থেকে আমি দিনের পর দিন দেখছি বাবা, প্রতিদিন 10টার সময় দুজনে কি যে গল্প করে বাবা, আর কি যে হাসাহাসি করে। শুধু তাই নয়, মাঝে মাঝে আমাকেও যা তা বলে গালাগালি করে বাবা। মা, তুই তুই ওই ডাইনিকে ত্যাগ করে তুই আবার বিয়ে কর বাবা। বাবা, আমি তো আর এসব নিজের চোখে দেখতে পারি না বাবা। এই বইয়ের এত বেহায়াপনা আমি আর সহ্য করতে পারি না। আমি আমি আবার সেই সোনাডাঙ্গায় চলে যাব। তাই যেও মা, তাই যেও। এই নরকের মধ্যে তোমাকে আমি আর থাকতে বলবো না মা। মোহিত, মা, তোমার এই মোহিত মরে গেছে মা। তোমার সামনে দাঁড়িয়ে আছে মোহিতের কঙ্কাল। এক বিশ্বাসঘাতিনীর কুইকিনীর এই মোহিতের জীবনের সমস্ত রস নিংড়ে নিংড়ে নিয়ে তাকে নিঃস্ব রিক্ত বাড়িয়েছে মা। এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে বাবা। ইচ্ছা করলে তুই কিন্তু না মা, পারি না, তা পারি না মা। আমার বিশ্বাস আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসা আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার কি যে আমার প্রেরণা আমার সঙ্গে প্রতারণা করেছে। মোহিত, তবে কেন কেন তুই তোর জীবনের এই জের টানবি ভুলে? তা তোমাকে আমি বোঝাতে পারবো না, আর বোঝাতেও চাই না। আমি হতবুদ্ধ। একবার ইচ্ছে হয় নিজের গায়ের মাংস আমি কামড়ে খাই। এক একটা জীবনের জন্য আমি
এক একটা যোগ্য অনুষ্ঠান করি, কিন্তু আমি পারি না মা। শুধু পরাজিত সৈনিকের মতো ছটফট করে মরি মা, ছটফট করে মরি, ছটফট করে মরি। অনেক দুঃখ তো তুমি আমাকে দিয়েছো ঠাকুর। আমি যে সব হাসি মুখে সহ্য করেছি, আমার মোহিত মিলনকে তুমি একটু শান্তিতে দাও ঠাকুর, তুমি একটু শান্তিতে দাও, থাকতে দাও। আমার মোহিত মিলন তো তোমার চরণে কোনো অপরাধ করেনি। কেন কেন ওদের জীবনে এই বিস্ময় করে তুলেছ? যত দুঃখ তুমি আমায় দাও ঠাকুর, আমার মোহিত মিলনকে তুমি সুখী করো ঠাকুর, আমার মোহিত মিলনকে তুমি সুখী করো। কি হলো? এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? শুধু কাজে আলসামি। একই তোমার আবার চোখে জল দেখছি, কান্নার আবার তোমার কারণ কি ঘটলো? আজকের দিনে চোখের জল ফেলে আমার ছেলের অকল্যাণ ডেকে আনছো তুমি। তোমার ছেলের কোনো অকল্যাণ হবে না মা, সে যে আমারও আদরের নাতি, সে যে আমার বংশের একমাত্র প্রদীপ। আর সোহাগের কথা আমি শুনতে আসিনি, বলি এখানে এমনি ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে কি? কাজ কত কাজ পড়ে আছে, ছেলের বিছানা কাটা কাচতে হবে। আমি ছাদে শুকাতে দিয়েছি মা। আর কাজ নেই? ওই যে কাপ পিস এটো বাসনগুলো ধুতে হবে, মাছ তরকারি সব কাটতে হবে। ইস, সারা বাড়ি যে ছয় ছত্রা করে হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে। আমি যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। খবরদার, তোমাকে কতবার আমি নিষেধ করেছি, এই বাড়িতে তুমি আমাকে বৌমা বলে ডাকবে না। বৌমা আমার উপযুক্ত শাশুড়ি বটে। না, আমি তোমার শাশুড়ির যোগ্য নই মা। আমি কিন্তু তোমার স্বামীর মা। কোনদিন মোহিত আমার প্রাণে আঘাত দিয়ে কথা বলেনি, আর তুমি আমার ছেলের বউ হয়ে তুমি আমার মেয়ের সমান। মেয়ের কাছে কি মায়ের পাও না মা? তোমার ন্যায্য পাওনা তো আমি এখনো দেইনি। হাতে ধরে মারা ছাড়া আর কোন কাজটা বাকি রেখেছো মা? কি বললে? আমি জানি একদিন হয়তো সে পাওনাও আমি তোমার কাছ থেকে পেয়ে যাব মা, কিন্তু একটা কথা মনে রেখো মা, এত গর্ব কিন্তু তোমার কোনোদিন থাকবে না। এমন একদিন আসবে চোখের জলে মুখ ভাসালেও আর তুমি পথ খুঁজে পাবে না মা, আর পথ খুঁজে পাবে না। তোমার এই প্রাণপ্রাণী আমার অসহ্য। এখানে গান্ডে বৃষ্টি গিলতে হলে এখানে কাজ করে খেতে হবে, নইলে অন্যথায় চলে যাবে। বৌমা, আবার বৌমা? আমার অন্যায় হয়েছে বৌমা, আমার অন্যায় হয়েছে। যাও ওই পাশের ঘরে 2 কাপ চা দিয়ে এসো। ঠিক আছে, আমি চা দিয়ে আসছি, আমি চা দিয়ে আসছি। সোনাডাঙ্গায় আমাকে যেভাবে জ্বালিয়েছে
আমি এই কলকাতাতে তাকে দ্বিগুণ জ্বালিয়ে ছাড়বো। কেমন আছো বৌদি? একই তুমি? অন্নপ্রাশনের সিটি বেয়ে ছুটে চলে এলাম, কিন্তু কি লজ্জার কথা বলো তো, হাতে এমন এক কিছু ছিল না যে কিছু নিয়ে আসবো, শুধু গাড়ি ভাড়া নিয়েই চলে এলাম। তবে আর কি, এসে আমাকে ধন্য করেছো। ধন্য কৃত তো যাই বলো বৌদি, তোমার স্ত্রী মুখে ভালোই শোনায়। তোমাকে এ বেশে এখানে কে আসতে বলেছে? বৌদি, এটা ওই ধুলো জঙ্গল ভরা সোনাগা নয়, এটা হচ্ছে কলকাতা শহর। ওই পাড়াগা আর কলকাতা যে এক নয় তা তোমার বোঝা উচিত ছিল। নিজের বাড়িতে আসবো? হোয়াট? নিজেদের বাড়ি মানে? এটা কি তোমার পৈতৃক বাপের সম্পত্তি ভেবেছো? বৌদি, ঠিক। তুমি এ বেশে আমার ছেলের সামনে যাবে না। একান্তই যদি যেতে চাও, দাড়ি কাপড় ভালো পরে শেভ করে ভালো পরিবেশে যাবে। মানুষের চেয়ে তুমি পরিষ্কারে জামা কাপড়ের মূল্য যাদের কাছে বেশি, আধুনিক যুগ তাদের যত সম্মানই করো, আমার কাছে কিন্তু তারা পশুর অধম। কি বলে? তোমাকে দেখে আমি প্রথম দিন বুঝেছিলাম তুমি কোন প্রকৃতির মেয়ে। তোমার বিকৃতি রুচি আর তোমার এই ব্যাহপনা দেখেই বুঝেছিলাম তোমার কাছে টাকাই বড়, প্রাণের সম্পর্ক মূল্যহীন। দাদার বউ গুরুজন, তাই সেই দিন কিছু বলিনি। সোনাডাঙ্গা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছো তাতে অন্য কেউ হলে মায়ের চোটে শিক্ষা দিয়ে দিতাম। অসভ্যের মতো কথা বলবে না। আমি যদি অসভ্য হই, তুমি তার চেয়েও ছোট। চোখ ঝলসানো পোশাক আর স্নো পাউডার মেখে যোগের স্বেচ্ছাচারিতা স্রোতে ঘা ভাসিয়ে দিলেও মানুষ সভ্য হয় না বৌদি। সভ্যতার প্রমাণ তার ব্যবহারে, নম্র স্বভাবে। বাহ বাহ, মহাপণ্ডিতের মতো কথা বলছো দেখি। লেখাপড়া শিখিনি, তারি মদ খাই, সোনাডাঙ্গা ধুলো জঙ্গলের সঙ্গে বাস করি, অশিক্ষিত চাষা ভূষাদের সঙ্গে মেলামেশা করি। না এলে ভালোই করতে। আর আসবো না বৌদি, আর আমি চলে যাচ্ছি বৌদি। তবে যাবার আগে শুধু একটি ছোট্ট কাকুকে আমি দেখে চলে যাব। না, এই বেশে তুমি আমার বাড়ির ভিতরে যাবে না। বৌদি, আমি পরিচয় দেব না বৌদি, কেউ জানবেও না যে আমি ওর হতভাগ্য কাকু। আমি দূরে থেকে দেখে আমি চলে যাব বৌদি। না, এই মুহূর্তে তোমাকে কেউ দেখবার আগে তুমি এখান থেকে চলে যাও। আবার সুহাগ দেখতে হতে এসেছে, আর দেখতে তো একদম ভিখারির মতো। এখানে আসতে তোমার লজ্জা করলো না? যাও, চলে যাও বলছি। ভিখারি? তুমি ঠিকই বলেছো বৌদি, আজ আমি সত্যি ভিখারি। একটু ভালোবাসা ভিক্ষা করতে এসেছিলাম, তুমি আমাকে নিঃস্ব করে ফিরিয়ে দিলে বৌদি। একদিন বুঝবে সত্যি তোমার দ্বারে একজন কাঙাল এসেছিল বৌদি, একজন কাঙাল এসেছিল, কাঙাল এসেছিল। কাঙালের মতোই থাকতে দিতে হবে। যেমন মা তেমনি তার ছেলে। দীপালি ইঁদুর নিবার আকর্ষণ ওর ওই কাজল কালো মদির আখির মাঝে পয়ে ঢলো ঢলো যৌবন সম্ভার আমাকে উন্মাদ করেছে। আমি
আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। হ্যালো, কি ব্যাপার? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি। আচ্ছা বলো তো দীপালি, আমি কি ভাবছি? বাড়ি আমি কেমন করে বলবো? আমি যদি বলি তোমার কথাই ভাবছি। সত্যি? দেখ, মিথ্যা কথা। সত্যি 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 দীপালি, আমি তোমার কথাই ভাবছি। আহ, বলো না কি ভাবছিলে? ভাবছিলাম কি? তোমার ওই চোখের তারা দুটি কি জাদু জানে, কি করে ভোলালো আমাকে। তোমার কাছে এলে আমি সব কিছু ভুলে যাই। মা বাবা, আত্মীয় স্বজন, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, অতীত ভবিষ্যৎ সব সব একেবারে ভুলে যাই। শুধু শুধু বর্তমানকে আঁকড়ে ধরে এই জীবনটাকে কাটিয়ে দিতে ইচ্ছে করে। তাই বুঝি? ওরে মধু পিয়াসী ভ্রমর, তোমার আমার বর্তমানকে মধুময় করে তুলতে অল্প দিনের মধ্যে মোহিতের সঙ্গে আমি বিচ্ছেদ পর্বটা শেষ করতে চাই, বুঝেছো? জীবনটা তো নানা রকম রসে রঙে ভোগ করতে হবে। তবে তো চাই টাকা, আর সেই টাকা তোমার যথেষ্ট আছে। জানি না। ননসেন্স! মেয়ে ছেলেটাকে বলো তো, মনিবের নাম ধরে কেন সে কথা বলে? ও আমাদের ঝি। হাউ ফানি! বাড়ির ঝি চাকরদের এত বড় সাহস হয় কি করে? আমি বলি চাপকে দিতাম। ওটা ইডিয়েট, ছাড়ো ওর কথা। কেউ ভূত আর কত ভালো হবে বলো তো? রাবিশ! গুড গড, 7:30 বাজে, কখন যাবে? কেন? সিনেমার টিকিট কেটেছো বুঝি? কি আশ্চর্য! আমি কি তোমার কাছে কোনোদিন মিথ্যে বলেছি? ওই তো মহিত বাবু আসছে। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। লেট। সিনেমায় এ রাত্রিবেলায় দেখতে যাচ্ছি। রাত্রে বাইরে যেতে কার অনুমতি নিয়েছো? অনুমতি নেওয়ার প্রয়োজন মনেই করবে না। যাত্রার সঙ্গে মেলামেশা আমি মোটেও পছন্দ করি না। তোমার পছন্দ আর অপছন্দ আমি কোনো পরোয়া করি না। আধুনিকা স্ত্রীর ভরণ পোষণ যে স্বামী দিতে পারে না, পতিত্বের দাবি তার করাই সাজে না। তুমি আমার গায়ে হাত তুললে। আচ্ছা, এর জবাব আমি তোমাকে হাতে নাতেই দেব, কথাটা মনে রেখো। তোমার মেয়ে নারী এই জগতের অভাব নেই। আচ্ছা দেখবো দেখবো। কলঙ্ক! আমি যখন কলঙ্ক, সেই কলঙ্কের কালিমা তোমার পুরো মুখে মাখিয়ে আমি যাব, কথাটা মনে রেখো। শুনেছি নারী নাকি রক্ষিণী। কে বলেছে নারী রক্ষিণী? নারী শুধু সৃষ্টির ধ্বংসের কারিগর। স্বার্থের জন্য ওরা পুরুষের মান সম্মান শিক্ষা সংস্কৃতি সব ধুলোর সঙ্গে মিশে দিতে পারে। পারে তুলে নাগিনীর মতো বিষ উগড়ে দিয়ে পুরুষের জীবনটাকে একেবারে ধ্বংস করে দিতে। আর আমি আর পারছি না। ইচ্ছে হয় মাঝে মধ্যে নিজের জীবনটাকে
শেষ করে ফেলি, নিজের জীবনটাকে